হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পুষ্পা 2 দ্য রুল এই ছবিটার এন্ডিংয়ে কী হলো। গতকাল আমরা রিভিউ দিয়েছিলাম, সেখানে ছবিটা কেমন লেগেছে অলরেডি বলে ফেলেছি। আজকে ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলেছি। এখন কথা হবে এই ছবির কনক্লুশন কি, থার্ড পার্টে যে ছবিটা গেল তা এর যে হিন্টটা সেটা কি ইন্ডিকেট করছে, এটা নিয়ে আমরা দুটো থিওরি দেবো, দুটো আলোচনা করব। তবে এখানে যেহেতু গল্পের অনেক কিছু রিভিল হয়ে যাবে, তাই যারা সিনেমাটা দেখোনি তোমরা স্পয়লার হওয়ার জন্য এই ভিডিওটা কন্টিনিউ করো না, আর যারা দেখে নিয়েছো তোমরা ওয়েট কেন করছো। তা প্রথম বিষয়টা হচ্ছে, যারা খুব ভালো করে প্রোমোটা দেখেছেন তারা কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছেন যে প্রোমোতে অনেক এমন জিনিসপত্র দেখানো হয়েছে যেটা কিন্তু সিনেমায় নেই। সেটা আপনি ধরুন ওই যে আংটাটা যেটা জল থেকে উঠছে ওটার মধ্যে পুষ্পা দাঁড়িয়ে রয়েছে, এরকম কোনো দৃশ্য কিন্তু আমরা দেখতে পাইনি। জাপানে যতটুকু ফাইট সিকোয়েন্স আমরা দেখেছি তার মধ্যে কিন্তু এমন বহু অংশ রয়েছে যেগুলো সিনেমার মধ্যে দেখা যায়নি। জাপানে ডিল করতে গেছে, একটা নোট পুষ্পা দেখছে, যেগুলো ট্রেলারে আছে কিন্তু সিনেমায় নেই কিন্তু। বা জলি রেড্ডি যে পুষ্পার ওপরে বন্দুক তাক করে রয়েছে, ওর এরকম কোনো সিকোয়েন্সও কিন্তু আমরা সিনেমাতে দেখি না। তাহলে প্রশ্ন হচ্ছে, এগুলো কেন শ্যুট করে? এগুলো কি ছবি থেকে ইচ্ছা করে বাদ দেওয়া? না, যখন এই পোর্শনগুলো শ্যুট করেছে তখন তারা একেবারে সিকোয়েন্সগুলো করে করে যাচ্ছে যাতে পরে তারা থার্ড পার্টের জন্য রিশ্যুট না করতে হয়, যাতে এগুলোর জন্য এক্সট্রা শ্যুটের ডেট না পড়ে। যে কারণে জাপানের যখন সিকোয়েন্স তারা করছে পুরো জাপানের পোর্শনটা কমপ্লিট করেই এসেছে। এবার যখন থার্ড পার্ট বানাবে ওর ধরো 20% আছে, সেগুলো গল্পের মধ্যে ঢুকে যাবে। এবার হচ্ছে ওগুলো এই গল্পটাকে কোন দিকে পৌঁছাচ্ছে, কি হতে পারে। তোমরা দেখবে যখন ছবির প্রথম অ্যানাউন্সমেন্ট হয়েছিল, ওই যে পুষ্পার জামা থেকে বুলেট পাওয়া গেছে, লোকে চারিপাশে হল্লা করছে পুষ্পা কোথায় পুষ্পা কোথায়, তখনও কিন্তু ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটাকে দেখা যায়নি। গোটা ছবিতে আমরা ওরকম কোনো মোমেন্টসই পেলাম না। তাহলে ওটা কেন দেখানো? ওগুলোর ইন্ডিকেশন কি ছিল? তো তারা থার্ড পার্টের প্ল্যানটা করেই রেখেছিল, যেটা পরবর্তী সময় তারা করবে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, এর এন্ডে যেটা হয় যে পুষ্পা নিজের পরিবারের সাথে ঠিক করতে চাইছিল অজয় যে ক্যারেক্টারটা করেছে, ওদের সারনেম সেটা ওর কাছে খুব অন্য একটা জায়গায়, ভালোবাসার জায়গায়, যেটা ছোটোবেলা থেকেও পায়নি। তো ফাইনালি যখন সে তার ভাইয়ের মেয়েকে রেস্কিউ করে নিয়ে আসে এবং মিনিস্টার প্রতাপ জাগাপতিবাবুর ভাইয়ের ছেলেকে ও মেরে নিজের ভাইয়ের মেয়েকে ফেরত নিয়ে আসে, তারপরে অজয় তার বাড়িতে আসে, বিয়ের কার্ড দেয় এবং ওদের সারনেম দেয় এবং ওকে অ্যাকসেপ্ট করে নেয়, ওর মাকেও অ্যাকসেপ্ট করে নেয়, পরিবার দুটো এক হয়ে যায়। তা পুষ্পা তো এটাই চেয়েছিল যে পরিবারটা এক হোক এবং ওই সারনেমটাও পাক। কাছের মানুষদেরকে এক করতেও চেয়েছিল, সেটা ছবির এন্ডেও পেয়ে যায়। কিন্তু এই যাকেও মেরে আসলো, অর্থাৎ হচ্ছে জগপতিবাবুর ভাই এবং ভাইয়ের ছেলে দুজনকে মারলো, তারা কি চুপ করে থাকবে? তারা তো বদলা নেওয়ার প্ল্যান করবে। তারা তখন আরেকজনের অপেক্ষা করছে, যে একটা ফুলের তোড়া পাঠিয়েছে, কিন্তু সেখানে একটা কঙ্কালের মুখ ব্লিং করছে, ঠিক আছে, কিন্তু সে আসেনি। তার জন্য এরা অপেক্ষা করছে, নাহলে এরা পুষ্পাকে কেউ হারাতে পারবে না। মঙ্গল শ্রীনু এবং তার ওয়াইফ এরা কোনো কাজের না, এরা খালি কান ভাঙাবে। মানে আনুসুয়া যে ক্যারেক্টারটা করেছে এবং হচ্ছে সুনীল, এরা কোনো কাজের না, এরা কিছু করতে পারবে না। তো এদের একটা পাওয়ারফুল ক্যারেক্টার কাউকে লাগবে, তো যে কারণে এরা তার অপেক্ষা করছে। এবার এখান থেকেই দুটো থিওরি আমার আছে। প্রথম থিওরি হচ্ছে যে এটা হচ্ছে ভাওয়ার সিং শেখাওয়াত। এটা আমি কেন বলছি? ভাওয়ার সিং শেখাওয়াত ওই যে পুরোপুরি ওয়্যার হাউস, ওখানে আগুন লাগানোর আগে একটা কথা বলবে, সেটা হচ্ছে যদি সব কাঠ পুড়ে যায় তাহলে কি হবে, সেটা হচ্ছে রাখ হবে, এটাও বলে। ফলে ও যেটা করতে পারে সেটা হচ্ছে এই ওয়্যার হাউসে আগুন লাগিয়ে দিল এবং নিজেও রইল, তার শরীরের কিছু অংশ পুড়ে গেল, হাত পুড়ে গেল, এবং ও এটা পরবর্তী সময় প্রুফ করে দেবে যে যেহেতু এত মাল আমি ধরে নিয়েছিলাম, যেই কারণে পুষ্পা এই পুরো ব্লাস্ট করিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা ওর দিক হতে পারে। এবং যদি আমরা এই ক্রেডিট সিনটা একদম ভালো করে দেখি তাহলে দেখব ওর রাইট হ্যান্ডটা পোড়া। তো ওই যে ব্লাস্টটা হয়েছে ওটাতে এর শরীরের কিছু অংশ ক্ষত হয়ে রয়েছে, এবং সে নিজেকে ক্ষতটা দিয়েছে যাতে ও পুষ্পার থেকে এই বদলাটা নিতে পারে, ঠিক আছে। এবার যেই কারণেই হয়তো ওর হাতে ওই ক্ষত দাগ, এবং নিজের শরীরে এত ক্ষত সেটা ঢাকার জন্যই হয়তো তার এই নতুন ভেষটা। এবং আমরা কিন্তু পুষ্পা 2 এর শুরুতে দেখতেও পেয়েছি ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা সে গেট আপ নেয়, সে মাথার মধ্যে উইক পরে, সে নিজের রূপ বদলাতে পারে। তো এটা হতে পারে। এবং এখন ওই যে বাঘ, তার থেকে বলে না যে আহত বাঘ বা ঘায়েল শের বেশি ভয়ানক হয়, এই একমাত্র যে হচ্ছে প্রতাপ হোক বা মঙ্গল শ্রীনু হোক বা তার ওয়াইফ হোক, এদের প্রত্যেকের কাছে সবথেকে বড় খিলাড়ি, ঠিক আছে, যে শুরুই করে হচ্ছে পুষ্পার ফ্যামিলিতে অ্যাট্যাক করে, পুষ্পার ওপর অ্যাট্যাক করে। খুব ভালো করে দেখবে
যখন ওয়্যার হাউসে আগুন লাগায় পরের দিন বাড়িতে খবর দিতে আসে, কিন্তু সেখানে কিন্তু খবর দেয় এটা যে ওর ভাইয়ের মেয়ে কিডন্যাপ হয়েছে পুষ্পার। আমরা কি হবে আশা করি সিনেমা দেখার সময়, যে হয়তো খবর দেবে ওয়্যার হাউসে আগুন লেগে গেছে, বা ফাফার যে ক্যারেক্টার ভাবার সিং সে মারা গেছে বা তার কিছু হয়েছে। কিন্তু এতগুলো ক্যারেক্টার রয়েছে, এতটা গল্প চলছে, ওখানে কোথাও ওই অ্যাক্সিডেন্ট, আগুন লাগা, কেউ মরার খবর কিন্তু কোথাও আমরা দেখতে পাই না। ইভেন মঙ্গল সিনু, তার ওয়াইফ, তারা তো এত ক্লোজ ছিল ভাবার সিংয়ের, তারা ওই বিষয়টা নিয়ে ডিসকাসই করে না। তার মানে হচ্ছে ভাবার সিং মরেনি, ঠিক আছে? যদি মরতো তাহলে এটা নিয়ে আলোচনা করতো। এবার 2 নম্বর যে থিওরি, এটা একটা থিওরি ছিল আমার, 2 নম্বর যে থিওরি সেটা হচ্ছে ভাবার সিং হয়তো বেঁচে আছে, বা ভাবার সিংয়ের গল্পটা হয়তো পরবর্তী সময় আর লাইনে জুড়বে না, কিন্তু এটা অন্য একটা ক্যারেক্টার। জগপতি বাবুর যে ক্যারেক্টার মিনিস্টার প্রতাপ, তার যখন ইন্ট্রোডাকশন হবে তখন কিন্তু বলবে যে ও কিন্তু এমনি এমনি ওখানকার তরফ থেকে আসেনি, ও কিন্তু শুধুমাত্র খনিতে কাজ করেনি, ও কিন্তু সেখানে মানুষের কবর দিয়েছে। তো এই লোকটা কিন্তু খুব পাওয়ারফুল, এবং এই লোকটারও একটা ব্যাক স্টোরি আছে, তার একটা পাস্ট রয়েছে। এইবার এই যে ব্লাস্টটা করালো, পুষ্পা নিজের পরিবারের লোকদের কাছে পেয়ে গেল, পুষ্পা এতদিন ধরে যা চেয়েছে সেটা পেয়ে গেছে। এই ব্লাস্টে সবাই মরে গেছে, খালি একমাত্র পুষ্পা বেঁচে রয়েছে। পুষ্পার বউ, তার সন্তান, তার মা, তার দাদা, বৌদি, ভাইয়ের মেয়ে, প্রত্যেকে মরে গেছে। পুষ্পার পরিবারটাকে এক ঝটকায় শেষ করে দিয়েছে। এবার পুষ্পা এদের থেকে রিভেঞ্জ নেবে, কিন্তু তখনই পুষ্পাকে ব্যাকস্ট্যাপ করবে রমেশ রাওর যে ক্যারেক্টার, অর্থাৎ যে নতুন সিএম সদপ্পা নাইডু। তার কিছু করার নেই, কারণ সে জগপতি বাবুর আগেনস্টে যেতে পারবে না, সেই তো সর্বে সর্বা, যে কারণে সে পুষ্পাকে ফাঁসিয়ে দেবে বা পুষ্পার আগেনস্টে যাবে, পুষ্পাকে বিট্রে করবে, মোট কথা হচ্ছে এটা। কিন্তু এই যে নতুন ক্যারেক্টারটা, যাকে আমরা এন্ড ক্রেডিটে দেখি ওই পাহাড়ের চূড়ে দাঁড়িয়ে রয়েছে, সেই চরিত্রটারও কিন্তু একটা আইকন রয়েছে। পুষ্পার ওই পিছনে হাতের যে স্ট্যাম্প, ওটা ওর গাড়িতে থাকে, ওটা ওর জামায় থাকে, সব জায়গায় থাকে। সেরকম এই যে নতুন ক্যারেক্টার, তারও কিন্তু একটা লোগো আছে, ঠিক আছে? ওই যে পাঠানির মতো একটা ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে, ও মাথার মধ্যে পাগড়ি মতো বাঁধা, ওরও কিন্তু দেখবে পিঠে একটা লোগো রয়েছে। তো সে যে হচ্ছে এই মিনিস্টার প্রতাপ হতে তাকে সাহায্য করেছে। খুব ভালো করে দেখো, যখন এই রমেশ রাও অর্থাৎ হচ্ছে সদপ্পা যখন গেছিল নিজে সিএম এটা বলতে জগপতি বাবুকে, জগপতি বাবু বলেছিল এটা তুমি বলছো না, তোমার পিছন থেকে কেউই কথাটা বলছে, সেটা কে? তখনও বলবে পুষ্পা। এবার জগপতি বাবুর যে ক্যারেক্টার, তারও একটা পাস্ট আছে, কিন্তু সেও এই জায়গাটা নিজে নিজে পৌঁছায়নি। তার পিছনে যে রয়েছে সেটা হচ্ছে এই ক্যারেক্টারটা, যাকে আমরা পোস্ট কেটে দেখতে পাচ্ছি, যার ওই কঙ্কালের লোগো। তা প্রত্যেক মিনিস্টার, সিএম, এদের প্রত্যেকের ওই জায়গাটা পৌঁছানোর জন্য এরকম একটা করে ক্যারেক্টার রয়েছে। এবং হয়তো আমরা থার্ড পার্টে জগপতি বাবুর যে গল্প, তার যে এখানে উঠে আসা উত্থান, সেটাও জানতে পেতে পারি। তো যেমন পুষ্পা এই নতুন সিএম বানালো, সেরকম জগপতি বাবুরও একটা রাইট হ্যান্ড আছে, ঠিক আছে? এবার যখন সে বিপদে পড়েছে, তখন সেই রাইট হ্যান্ড আসছে পুষ্পার সাথে লড়তে। এবার আমরা এর আগে খবর পেয়েছিলাম নানি বা হচ্ছে বিজয় দেবরকোন্ডা, যারা পরবর্তীতে থাকতে পারে। তারা কি ছোট কোনো ক্যারেক্টার করবে? তারা নিশ্চয়ই এরকম বড় একটা অ্যান্টাগনিস্ট, এরকম একটা ক্যারেক্টারের জন্যই থার্ড পার্টে যুক্ত হতে পারে। এবং ফাহাদ ফাজিলের লাস্ট ইন্টারভিউগুলোতে পরিষ্কার ছিল যে পুষ্পা 2 নিয়ে সে খুব বেশি আশাবাদী, বা তার এই ছবিটা নিয়ে আলাদা করে খুব বেশি মন্তব্য নেই, যেটা পুষ্পা 1 নিয়ে ছিল। এক্সাইটমেন্টও খুব একটা নেই, বোঝা যাচ্ছিল। তার কারণ হচ্ছে তার চরিত্রটা খুব অদ্ভুতভাবে এখানে গায়েব করে দেওয়া। তো মেবি থার্ড পার্টে তার রিটার্ন নাও হতে পারে। এবার আসি একদম প্রথম যে প্রোমো অ্যানাউন্সমেন্ট করেছিল, তা যখন চারিপাশ থেকে সবাই পুষ্পাকে হারিয়ে দিচ্ছে, পুষ্পা নিজের পরিবারকেও হারিয়ে ফেললো, তখন এই যে পুষ্পা নিজে চন্দনকাঠ ধরা পড়ায় আগুন লাগিয়ে দিয়েছে, তার জন্য একজন পুলিশ অফিসার মারা গেছে, এগুলো সব এরা প্রুফ করে দিল। এবং এটা প্রুফ করে দিয়ে পুষ্পাকে ফাঁসিয়ে দিল, পুষ্পার এনকাউন্টার করে দিল, ঠিক আছে? কিন্তু পুষ্পা এনকাউন্টারে মারা যায়নি, এরা পুষ্পার বডিই পায়নি, ঠিক আছে? সেই ফরেস্ট থেকে পুষ্পা পালিয়েছে, এবং পালিয়ে পুষ্পা যায় হচ্ছে কোনো কানেকশন নিয়ে জাপানে, বা হয়তো এই পালাতেই বা পুষ্পাকে এখান থেকে বের করতেই সাহায্য করে জলি রেড্ডি। তখনই শুরু হলো পুষ্পার জাপানের সাথে কানেকশন। এবং পুষ্পা সব কিছুর মধ্যে নিজের বিজনেসটাকে কিন্তু ভোলেনি। এবং আমরা যে সিকোয়েন্সটা দেখতে পেয়েছিলাম জাপানে ছবির একদম ইন্ট্রোডাকশানে, সেটা হচ্ছে ফিউচার টাইম লাইন, পরবর্তী সময় গল্পে আসবে। তো যখন ওটা আসবে
তখন অলরেডি পুষ্পা সব থেকে পাওয়ারফুল হয়ে গেছে এবং এখানকার যে সিন্ডিকেট তারা সবাই পুষ্পার আগেনস্টে। পুষ্পা তাদের থেকে বদলাও নেবে, নিজের পার্সোনাল একটা লস আছে সেই বদলাটাও নেবে এবং এদের সবাইকে শেষ করে সে এখানকার লাল চন্দন কাঠের যে বাদশা সেটা সেই হবে। পুষ্পা ডিরেক্ট ডিল করবে জাপানের কোনো এক বড় ডন বা বড় এক গ্যাংয়ের সাথে, কিন্তু তার আগে পুষ্পাকে এদের সবাইকে এলিমিনেট করতে হবে এবং এই যে কঙ্কাল লোগোওয়ালা ক্যারেক্টার, মিস্টিরিয়াস ক্যারেক্টার যে ওর পরিবারকে শেষ করলো, তাকেও মারতে হবে এবং তারপর জাপানের অ্যাঙ্গেলটা আসবে। দেখবে যখন কেজিএফ ছবিটা এগোয়, ছবিতে কিছু পোর্শন না ন্যারেট করার সময় স্কিপ করে করে যায়, ঠিক আছে? তো সেই বিষয়টাই হচ্ছে পুষ্পার মধ্যেও আছে। তো এই ছিল দুটো থিওরি, যেখানে আমি সেকেন্ড থিওরিটাতে বেশি নিজে বিশ্বাস করি। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।